আজকে আমরা সালোক সংশ্লেষের যে অংশটা পড়ব সেটা হচ্ছে C4 চক্র। এর আরেকটা নাম আছে হ্যাচ স্ল্যাক চক্র। হ্যাচ এবং স্ল্যাক প্রথম ব্যক্তিদ্বয় এই চক্রটা প্রথম আবিষ্কার করেছিলেন বা দেখেছিলেন বলে এই C4 চক্রকে হ্যাচ ও স্ল্যাক চক্র বলা হয়ে থাকে। এবার আমাদের প্রথমে জানতে হবে C4 চক্র জিনিসটা কি। আমরা C3 চক্র দেখেছি। প্রত্যেকটা উদ্ভিদের সালোক সংশ্লেষের সময় দুটো দশায় সম্পন্ন হয়, একটা আলোক দশা, একটা অন্ধকার দশা। অন্ধকার দশায় সকল উদ্ভিদে আমরা দেখেছিলাম C3 চক্রের মাধ্যমে গ্লুকোজ উৎপন্ন হয়। এবং C2 চক্র পড়তে গিয়ে আমরা এটাও দেখেছি যে এই C3 উদ্ভিদগুলোতেই গরমকালে দুপুরের দিকে যখন তাপমাত্রা প্রচণ্ড বেড়ে যায় এবং ক্লোরোপ্লাস্টে O2 এর ঘনত্ব বেড়ে যায়, তখন রুবিস্কো যে উৎসেচকটা ক্লোরোপ্লাস্টে RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করে C3 চক্র চালু করে, সেই জায়গাটায় ধাক্কা খায়। অর্থাৎ রুবিস্কো তখন ওই প্রচণ্ড তাপে এবং O2 এর ঘনত্ব যখন ক্লোরোপ্লাস্টে বেড়ে যায়, তখন কার্বন ডাই অক্সাইডকে RUBPর সঙ্গে যুক্ত করতে পারে না, ফলে C3 চক্র বন্ধ হয়ে যায়। সেই সময় আমরা দেখেছিলাম যে C2 চক্র চালু হয় এবং C2 চক্র কিছুক্ষণ হলে কি হয় না, O2 এর ঘনত্ব কমে কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব ক্লোরোপ্লাস্টে আবার বেড়ে যায় এবং তাপমাত্রাও দুপুরের পর যখন আবার একটু কমে আসে, আবার C3 চক্র চালু হয়ে যায়। এবার আমরা যেটা পড়ব C4 চক্র। কিছু উদ্ভিদ আছে যাদেরকে আমরা C4 উদ্ভিদ বলি, তারা এই দুপুরের দিকে প্রচণ্ড গরমে এবং O2 এর ঘনত্ব বেড়ে গেলে যে C3 চক্র বন্ধ হয়ে যায়, সেইটা আটকানোর জন্য, অর্থাৎ C3 চক্র সবসময় চলবে, এইটা করার জন্য কিছু উদ্ভিদের মধ্যে কিছু অভিযোজন দেখা যায়। সেই উদ্ভিদগুলোই হচ্ছে C4 উদ্ভিদ, যেমন ভুট্টা, আখ, এইসব গাছগুলো হচ্ছে C4 উদ্ভিদ। এদের দুপুরে প্রচণ্ড গরমে O2 এর ঘনত্ব যাই থাকুক, CO2 এর ঘনত্ব যাই থাকুক, C3 চক্র কখনো বন্ধ হয় না। কিন্তু কেন বন্ধ হয় না? এরা কি এমন আলাদা করেছে যাতে অন্য সমস্ত উদ্ভিদে বন্ধ হলেও এদের বন্ধ হয় না? এদের অন্যান্য C3 উদ্ভিদের যেমন মেসোফিল কলায় যে ক্লোরোপ্লাস্ট থাকে, সেই ক্লোরোপ্লাস্ট একই ধরনের ক্লোরোপ্লাস্ট হয়। কিন্তু এই C4 উদ্ভিদে দু ধরনের ক্লোরোপ্লাস্ট দেখা যায়। এই দেখো, এই যে মেসোফিল কলা আঁকা আছে, এখানে প্যালিসেড প্যারেনকাইমা, স্পঞ্জি প্যারেনকাইমাও আঁকা আছে। বেশিরভাগ C4 উদ্ভিদে যদিও পুরোটাই স্পঞ্জি প্যারেনকাইমা থাকে এবং এই স্পঞ্জি প্যারেনকাইমার মধ্যে যে ক্লোরোপ্লাস্ট থাকে সেই ক্লোরোপ্লাস্টে কিন্তু গ্রানা সুগঠিত হয়, স্ট্রোমা দুর্বল হয়, স্ট্রোমা অংশটা। এটা এক ধরনের ক্লোরোপ্লাস্ট। আবার দেখো, এই যে নালিকা বান্ডিল, এইটা হচ্ছে নালিকা বান্ডিল। এর ভেতরে এখানে জাইলেম ফ্লোয়েম থাকে, আর নালিকা বান্ডিলের বাইরে দেখো একটা আচ্ছাদন কোষ আছে, আচ্ছাদন কোষের একটা আবরণ। এটাকে আমরা বলি নালিকা বান্ডিল আচ্ছাদন কোষের আবরণ, বা এক একটা কোষ হচ্ছে নালিকা বান্ডিলের আচ্ছাদন কোষ। এই কোষগুলোর ভেতর যে ক্লোরোপ্লাস্টিড থাকে, সেই ক্লোরোপ্লাস্টিডগুলো আবার হয় উল্টো বৈশিষ্ট্যের, গ্রানাবিহীন, গ্রানা থাকে না তাদের মধ্যে, এখানে আবার স্ট্রোমা সুগঠিত হয়। তাহলে এই যে C4 উদ্ভিদের পাতার যে বৈশিষ্ট্য, সেটা দেখো C3 উদ্ভিদের পাতার থেকে কিন্তু আলাদা। এখানে দু ধরনের ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়, যেটা C3 উদ্ভিদে থাকে না। এবং এদের এই যে গঠন, এটাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। অর্থাৎ C4 উদ্ভিদের পাতায় দু ধরনের ক্লোরোপ্লাস্টিড দেখতে পাওয়া যায়। এক ধরনের ক্লোরোপ্লাস্টিড থাকে মেসোফিল কলায়, যে ক্লোরোপ্লাস্টিডের মধ্যে গ্রানা সুগঠিত হয়। আর এক ধরনের ক্লোরোপ্লাস্টিড থাকে হচ্ছে নালিকা বান্ডিলের আচ্ছাদন কোষে, সেখানের ক্লোরোপ্লাস্টিডে গ্রানা থাকে না এবং স্ট্রোমা সুগঠিত হয়। এই রকম গঠনযুক্ত পাতাকে বলা হয় ক্রাঞ্চ অ্যানাটমি। অর্থাৎ C4 উদ্ভিদদের পাতায় এরকম ক্রাঞ্চ অ্যানাটমি দেখতে পাওয়া যায়। এবার কি ঘটনা ঘটে সেটা আমরা দেখি। প্রথমে দেখো, CO2
এই পত্ররন্ধ্র দিয়ে ভেতরে প্রবেশ করলো পাতায়, গিয়ে এই মেসোফিল কলার কোষের মধ্যে CO2 প্রবেশ করলো। মেসোফিল কলার কোষের মধ্যেই একটা যৌগ ছিল, সংক্ষেপে লেখা আছে PEPA, পুরো নাম ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। আমি এখানে পাশে লিখছি ফসফোইনল পাইরুভিক অ্যাসিড, ফসফোইনল পাইরুভিক অ্যাসিড। এটাই ক্লোরোপ্লাস্টের মধ্যে দেখো আগে থেকেই ছিল। আর বাইরের থেকে কি ঢুকলো? কার্বন ডাই অক্সাইড। ভালো করে খেয়াল করো, তোমরা C3 চক্রে পড়েছিলে কার্বন ডাই অক্সাইড প্রথম যুক্ত হয়েছিল RUBPর সঙ্গে। ক্লোরোপ্লাস্টের মধ্যে RUBP ছিল, RUBP এবং কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে C3 চক্রে প্রথম স্থায়ী যৌগ ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করেছিল, যেটা 3 কার্বন যুক্ত যৌগ ছিল। ওই জন্য সেই চক্রটাকে আমরা বলেছিলাম C3 চক্র। কিন্তু এখানে দেখো এই ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, এটা হচ্ছে 3 কার্বন যুক্ত যৌগ, এর সঙ্গে যুক্ত হলো কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে 1 কার্বন যুক্ত যৌগ। এই দুটো যৌগ যুক্ত হয়ে প্রথম যে যৌগটা তৈরি করে সেটার নাম হচ্ছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা হচ্ছে 4 কার্বন যুক্ত যৌগ। তাহলে C3 চক্রে প্রথম যে যৌগ তৈরি হয়েছিল RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে PGA, এবং PGA প্রথম যৌগ ছিল 3 কার্বন যুক্ত যৌগ ছিল, ওই জন্য সেটাকে বলেছিলাম C3 চক্র। এখানে দেখো কার্বন ডাই অক্সাইড, ওখানে C3 চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রাহক যৌগ ছিল RUBP, C4 চক্রে কার্বন ডাই অক্সাইড গ্রাহক যৌগ হচ্ছে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। সে কার্বন ডাই অক্সাইডকে ধারণ করে করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটা 4 কার্বন যুক্ত যৌগ। তাহলে প্রথম যে স্থায়ী যৌগ উৎপন্ন হয় এক্ষেত্রে সেটা 4 কার্বন যুক্ত, ওই জন্য একে বলা হয় C4 চক্র। এবং ওখানে C3 চক্রে যে উৎসেচকটা কাজ করেছিল তার নাম ছিল রুবিস্কো। এখানে যে উৎসেচকটা কাজ করে তার নাম পেপ কার্বক্সিলেজ, পেপ কার্বক্সিলেজ, অর্থাৎ ফসফোএনল পাইরুভিক অ্যাসিড কার্বক্সিলেজ। তাহলে এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কোথায় তৈরি হলো? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড কিন্তু তৈরি হলো এই কোষের মধ্যে, অর্থাৎ এই মেসোফিল কোষের মধ্যেই কিন্তু অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, প্রত্যেকটা কোষে কোষে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো। এবার এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড এই মেসোফিল কোষেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিণত হবে ম্যালিক অ্যাসিডে। অক্সালো অ্যাসিটিক অ্যাসিডগুলো থেকেই তৈরি হয় ম্যালিক অ্যাসিড, ঠিক আছে? তাহলে দেখো এই অংশটা আমরা ক্লোরোপ্লাস্টের কোষে কি কি ঘটলো? তাহলে কার্বন ডাই অক্সাইড বাইরের থেকে ঢুকলো, মেসোফিল কলার ভেতর যে ক্লোরোপ্লাস্ট ছিল তাতে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড ছিল, সেই ফসফোএনল পাইরুভিক অ্যাসিড পেপ কার্বক্সিলেজের উপস্থিতিতে কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে তৈরি করলো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এরপর অক্সালো অ্যাসিটিক অ্যাসিড পরিণত হয়ে যায় কিসে? ম্যালিক অ্যাসিডে। ম্যালিক অ্যাসিডটাও তাহলে কোথায় রয়েছে? ম্যালিক অ্যাসিডও কিন্তু রয়েছে এই মেসোফিল কলার মধ্যে। এইবারে এই ম্যালিক অ্যাসিড এখান থেকে চলে যাবে কোথায় গেল? দেখো নালিকা বান্ডিল আচ্ছাদন কোষের মধ্যে। এখানে গিয়ে ম্যালিক অ্যাসিড ভেঙে যায়। ম্যালিক অ্যাসিড ভেঙে গিয়ে তৈরি করে কার্বন ডাই অক্সাইড আর তৈরি করে পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিড দেখো এই যেই কার্বন ডাই অক্সাইড পেয়ে গেল, কোথাকার কোষ পেল কার্বন ডাই অক্সাইড? কার্বন ডাই অক্সাইড পেল হচ্ছে নালিকা বান্ডিল আচ্ছাদন কলার কোষে কার্বন ডাই অক্সাইড পেল। তাহলে এই প্রত্যেকটা কোষে চলে এলো কার্বন ডাই অক্সাইড। এই কোষগুলোরই এই যে নালিকা বান্ডিল আচ্ছাদন কলার যে কোষ, এর মধ্যে যে ক্লোরোপ্লাস্ট রয়েছে সেই ক্লোরোপ্লাস্টে কিন্তু RUBP রয়েছে। আর কি রয়েছে? রুবিস্কো উৎসেচক রয়েছে। তাহলে এইখানে এবার কি হবে? রুবিস্কো উৎসেচক আর RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করবে, যুক্ত করে তৈরি করবে কি? PGA। তাহলে যুক্ত করে তৈরি করবে PGA, এবং PGAর মাধ্যমে এই যে নালিকা বান্ডিল আচ্ছাদন কলার কোষগুলো এখানে গ্লুকোজ তৈরি হবে। এইবারে
এটাকে আমরা আবার পরে আসবো, আগে আমরা ছকের সাহায্যে একটু ব্যাপারটা বুঝে নেওয়ার চেষ্টা করি। দেখো এইখানে দুটো ভাগ করা আছে। প্রথম যেটা ছকের দেখতে পাচ্ছ, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট। মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে কি কি ঘটনা ঘটছে? মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট মানে এই যে মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে কি কি ঘটনা ঘটছে। দেখো প্রথমে এই বাইরের থেকে কার্বন ডাই অক্সাইড ঢুকেছে, আর এই ক্লোরোপ্লাস্টের মধ্যে, মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টের মধ্যে কি আছে দেখো, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড আছে। এই ফসফোএনল পাইরুভিক অ্যাসিডের সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছে। এখানে যে উৎসেচকটা কাজ করেছে সেটা হচ্ছে পেপ কার্বক্সিলেজ। এখানে জলও যুক্ত হয়, যুক্ত হয়ে গিয়ে তৈরি করেছে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। প্রথম যে যৌগ 4 কার্বন যুক্ত যৌগ দেখো অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছিল, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হলো কোথায়? তৈরি হলো মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে। এরপর দেখো এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যেটা, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড দেখো NADPH+H+ দ্বারা বিজারিত হচ্ছে। কেন? NADPH+H+ যেটা আলোক দশায় উৎপন্ন হয়েছিল সেটা নিজে NADP+ পরিণত হয়েছে, অর্থাৎ NADPH+H+ কি দুটো হাইড্রোজেনকে ছেড়ে দিয়েছে, তাহলে নিজে জারিত হয়েছে। এর ছেড়ে দেওয়া হাইড্রোজেনগুলো কোথায় গেল? এই ছেড়ে দেওয়া হাইড্রোজেনগুলোই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড ধরে নিয়েছে। তাহলে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPH+H+ এর ছেড়ে দেওয়া দুটো হাইড্রোজেনকে ধারণ করে নিজে ম্যালিক অ্যাসিডে পরিণত হলো। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়েছিল মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে, সেই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড NADPH+H+ দ্বারা বিজারিত হয়ে ম্যালিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে ম্যালিক অ্যাসিডও কোথায় তৈরি হয়েছে? মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টেই তৈরি হয়েছে। দেখো আমাদের ওই ম্যালিক অ্যাসিড কোথায় তৈরি হয়েছিল? মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে তৈরি হয়েছিল। এবার ম্যালিক অ্যাসিড কোথায়? এই মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট থেকে বেরিয়ে চলে গেল নালিকা বান্ডিল আচ্ছাদন কোষের ক্লোরোপ্লাস্টে। তাহলে দেখো ভালো করে দেখো, ম্যালিক অ্যাসিড আমরা কি দেখতে পাচ্ছি? এই ম্যালিক অ্যাসিড দেখো মেসোফিল কলার ক্লোরোপ্লাস্ট যেখানে ছিল সেখান থেকে বেরিয়ে চলে এলো নালিকা বান্ডিল আচ্ছাদন কলার ক্লোরোপ্লাস্টে। এরকম ম্যালিক অ্যাসিড চলে এলো, এসে ম্যালিক অ্যাসিড দেখো NADP+ দ্বারা জারিত হচ্ছে। কি করে জারিত হচ্ছে দেখো, NADP+ ছিল, হয়ে গেল NADPH+H+। তাহলে NADP+ এর সঙ্গে দুটো হাইড্রোজেন যুক্ত হয়েছে। তাহলে NADP+ এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো মানে কি NADP+ বিজারিত হলো। তো এই NADP+ হাইড্রোজেন পেলো কোথা থেকে? ম্যালিক অ্যাসিডের ছেড়ে দেওয়া হাইড্রোজেন গ্রহণ করেছে, অর্থাৎ ম্যালিক অ্যাসিড হাইড্রোজেন ছেড়ে দিয়ে জারিত হলো, এবং জারিত হয়ে দেখো ম্যালিক অ্যাসিড দুভাগে ভেঙে গেছে, কার্বন ডাই অক্সাইড আর পাইরুভিক অ্যাসিড। আমরা একটু আগেই দেখেছিলাম, দেখো আগের ছবিতে, এই যে এখানে দেখো এই যে ম্যালিক অ্যাসিড দুভাগে ভেঙে গেছিল, কার্বন ডাই অক্সাইড আর পাইরুভিক অ্যাসিড। কার্বন ডাই অক্সাইড আর পাইরুভিক অ্যাসিড, দেখো কার্বন ডাই অক্সাইডটা কি হলো, যেই কার্বন ডাই অক্সাইড পেয়ে গেল, এখানে কি হচ্ছে, নালিকা বান্ডিল আচ্ছাদন কলার যে ক্লোরোপ্লাস্ট তাতে স্ট্রোমা সুগঠিত। C3 চক্র কোথায় সম্পন্ন হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমায় RUBP ছিল, RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে PGA তৈরি করলো, সেখান থেকে PGALD হয়ে গ্লুকোজ তৈরি করলো, আবার RUBPর পুনরুৎপাদন হয়ে গেল। এটা আমরা C3 চক্রে পড়েছিলাম। তাহলে নালিকা বান্ডিল আচ্ছাদন কলার ক্লোরোপ্লাস্টে C3 চক্র সম্পন্ন হলো এবং গ্লুকোজ তৈরি হলো। আর এই যে পাইরুভিক অ্যাসিডটা তৈরি হয়েছিল, যেটা নালিকা বান্ডিল আচ্ছাদন কলার কোষে তৈরি হয়েছিল, এই দেখো পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিড আবার ফিরে চলে যাবে তোমার পাইরুভিক অ্যাসিড থেকে হবে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, হয়ে ফসফোএনল পাইরুভিক অ্যাসিড আবার তোমার মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে ফিরে যাবে। দেখো এই যে পাইরুভিক অ্যাসিড এইখান থেকে চলে গেল মেসোফিল কলার ক্লোরোপ্লাস্টে, এই পাইরুভিক অ্যাসিড ATP থেকে ফসফরাস নিয়ে পরিণত হয়ে যাবে আবার ফসফোএনল পাইরুভিক অ্যাসিডে। তাহলে এইভাবে C4 চক্র সম্পন্ন হয়। এবার প্রশ্ন হচ্ছে, সেই তো C3 চক্রের মাধ্যমেই গ্লুকোজ তৈরি করলো গাছ, তাহলে এত কিছুর কি দরকার ছিল? এত কিছুর দরকার পড়লো এই জন্যেই, ওরা এই অভিযোজনটা কেন করেছে? C2 চক্রকে আটকানোর জন্য। C2 চক্র কেন হয় ভালো করে চিন্তা করো, দুটো কারণে C2 চক্র হয়। একটা হচ্ছে O2 এর ঘনত্ব বেড়ে যায় দুপুরের দিকে, আর তাপমাত্রা যখন খুব বেড়ে যায়। দেখো
এই কোষগুলো মেসোফিল কলার কোষগুলো, এটা ঊর্ধ্বপৃষ্ঠ যদি ধরি, মেসোফিল কলার কোষগুলো এইগুলোতে তাপ বেশি পড়ে। তাহলে যদি C3 উদ্ভিদে কি এই ক্লোরোপ্লাস্টের মধ্যেই আলোক দশা হচ্ছিল, এখানেই অন্ধকার দশা হচ্ছিল, কিন্তু এখানে দেখো অর্থাৎ C3 চক্র এখানেই সম্পন্ন হচ্ছিল। টেম্পারেচারটা বেশি হওয়ায় রুবিস্ক উৎসেচক কাজ করতে পারছিল না, কিন্তু এখানে দেখো C3 চক্রই ভেতরের দিকে হচ্ছে এই কোষগুলোতে, অর্থাৎ এখানে টেম্পারেচারটা কিন্তু এর থেকে কম থাকে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এখানে C3 চক্র হওয়াতে দুপুরে অসুবিধা ছিল, কারণ এখানেই আলোক দশা হচ্ছে, আলোক দশায় অক্সিজেন উৎপন্ন হচ্ছে। এবার দুপুরে যখন অক্সিজেনের ঘনত্ব বেশি হয়ে যাচ্ছিল তখন কি হচ্ছিল, রুবিস্ক উৎসেচক RUBPর সঙ্গে কার্বন ডাই অক্সাইডকে যুক্ত করতে পারছিল না, ওই জন্য C3 চক্র বন্ধ হয়ে যাচ্ছিল। কিন্তু এখানে দেখো আলোক দশা হয়ই না, ফলে এখানে O2ও উৎপন্ন হয় না, ফলে O2 এর ঘনত্বও এখানে কখনো বেশি হয় না। তার ফলে কি হয়, এখানে কখনোই C3 চক্র বন্ধ হয় না। অর্থাৎ উদ্ভিদ তার নিজের সুবিধার জন্য, অর্থাৎ আমরা দেখেছি আগের দিন যে C2 চক্র হলে 25% গ্লুকোজ উৎপাদন কমে যায়। সেই 25% গ্লুকোজ উৎপাদন যাতে না কমে সেটাকে আটকানোর জন্যই C4 উদ্ভিদ তার পাতার এরকম অভিযোজন ঘটিয়েছে, এবং এই অভিযোজন ঘটানোর ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই উদ্ভিদে সব সময়ই C3 চক্র হয়ে চলেছে। দুপুরের দিকে প্রচণ্ড তাপমাত্রায় বা যখন অক্সিজেনের ঘনত্ব বেড়ে যায় তখনও কিন্তু C2 চক্র বন্ধ হয় না। তাহলে এই C4 চক্রের যে ছকটা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, এই C4 চক্রের ছকটা খুব ভালো করে তোমরা রেডি করবে, এটা খুব ইম্পর্টেন্ট। C4 চক্র ছকের আকারে লেখো যদি বলে, তখন এই ছকটা শুধু লিখলেই হবে, আর যদি C4 চক্র কিভাবে হয় বর্ণনা করো বলে, তখন এই ছকটা লিখে সঙ্গে আমাদের লেখাগুলোও কিন্তু লিখতে হবে।